প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের জন্য মীর আব্দুল করিম কলেজের পক্ষ থেকে যুক্তিবিদ্যার অনলাইন ক্লাস। তোমরা ইতিপূর্বে যুক্তির বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছ। আজকে আমরা যুক্তির উপাদানের অন্তর্ভুক্ত পদের ব্যক্তত্ব ও জাত্যত্ব সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৃশ্যটি আমরা ভালোভাবে লক্ষ্য করি। এই দৃশ্যটি দেখে তোমরা কি উপলব্ধি করতে পারছো? একটু ভালোভাবে লক্ষ্য করো যে আমরা এর মাধ্যমে কি কোনো পরিবর্তন লক্ষ্য করছি? নিশ্চয় এখানে একটি পরিবর্তন ঘটছে। দেখা যাচ্ছে যে একটি জিনিস বড় ছিল ক্রমান্বয়ে ছোট হচ্ছে এবং পাশাপাশি অন্য বিষয়টি আবার ছোট হতে হতে ছোট থেকে বড় হচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে দেখা যাচ্ছে যে কোনো কিছুর পরিবর্তন ঘটছে এবং এই পরিমাণটা হলো পরিমাণগত পরিবর্তন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটির সঙ্গে বিষয়টির মিল রয়েছে। তাহলে এসো আমরা বিষয়টি ভালোভাবে বুঝে নিই। আমাদের আজকের পাঠের শিরোনাম হলো পদের ব্যক্তার্থ ও জাত্যর্থ। আমাদের আজকের পাঠ থেকে আমরা যা জানতে পারবো তা হলো পদের ব্যক্তার্থ কাকে বলে, পদের জাত্যর্থ কাকে বলে, জাত্যর্থ পদ ও অজাত্যর্থ পদ কাকে বলে, স্বকীয় নামবাচক পদ জাত্যর্থক কিনা, পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের মধ্যে সম্পর্ক। তাহলে দেখা যাচ্ছে যে আজকের পাঠে অনেকগুলো জানার বিষয় রয়েছে। আমরা এগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করি। তোমাদের এখানে প্রথমে বলা হচ্ছে যে পদের ব্যক্তার্থ কাকে বলে এবং জাত্যর্থ কাকে বলে। তোমরা জানো যে প্রতিটি যুক্তি বাক্যে দুটি পদ ব্যবহৃত হয় এবং একটি সংযোজক ব্যবহৃত হয়। দুটি পদ হলো, একটি হলো উদ্দেশ্য পদ এবং অপরটি হলো বিধেয় পদ। যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি দুটি দিকে নির্দেশ করে। একটি হলো তার পরিমাণের দিক এবং অপরটি হলো গুণের দিক। পরিমাণের দিকটিকে বলা হয় পদের ব্যক্তার্থ এবং গুণের দিকটিকে বলা হয় পদের জাত্যর্থ। পদের ব্যক্তার্থের সংজ্ঞা দিতে গিয়ে
যুক্তিবিদ এলএস স্টিভিং বলেন that the denotation of a word is the object or set of objects to which the word weighty applies. তাহলে কি বলা হচ্ছে যে the denotation of a word is the object or set of objects to which the word weighty applies. এর অর্থ হলো যে কোন পদের ব্যক্ত অর্থ হলো ওই বস্তু বা বস্তু সমূহ যার উপর পদটি যথাযথভাবে প্রযুক্ত হয়। কি বলা হচ্ছে যে কোন পদের ব্যক্ত অর্থ হলো ওই বস্তু বা বস্তু সমূহ যার উপর পদটি যথাযথভাবে প্রযুক্ত হয়। অর্থাৎ কোন পদের কথা যদি আমরা বিবেচনা করি, যেমন আমরা যদি বলি মানুষ, মানুষ একটি হলো শ্রেণীবাচক পদ, তাহলে দেখা যাচ্ছে এই মানুষ পদটি যে সমস্ত বিষয় বা বস্তুর উপর প্রযোজ্য তাদের পরিমাণই হলো মানুষ পদের হলো ব্যক্ত অর্থ। অনুরূপভাবে শিক্ষিত মানুষ বলতে যাদেরকে বোঝায় তারা সবাই হলো শিক্ষিত মানুষ, এই পদটি হলো ব্যক্ত অর্থের অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে চেয়ার, টেবিল বা নদী এদেরও একটা পরিমাণ আছে। যখন আমরা এই পদগুলো ব্যবহার করব তখন এই পদটি যে সমস্ত বস্তুর উপর প্রযোজ্য হবে তারা সবই হলো এই পদের ব্যক্ত অর্থের অন্তর্ভুক্ত। যেখানে বলা হচ্ছে যে কোন পদের ব্যক্ত অর্থ হলো ওই বস্তু বা বস্তু সমূহ যার উপর পদটি যথার্থভাবে প্রযুক্ত হয়। আর পদের ব্যক্ত অর্থ হলো, আর পদের জাত্য অর্থ হলো এমন গুণ বা গুণের সমষ্টি যা ওই বস্তু বা বিষয়টিকে ওই নামে যথাযথভাবে নির্দেশ করে। কি বলা হচ্ছে যে কোন পদের জাত্য অর্থ হলো এমন গুণ বা গুণের সমষ্টি যা ওই বস্তু বা বিষয়টিকে ওই নামে যথাযথভাবে নির্দেশ করে এবং যার দ্বারা অন্যান্য বিষয়ের মধ্য থেকে ওই বিষয়টিকে পর্যাপ্তভাবে আলাদা করা যায়। সেটি কি রকম? আমরা জানি যে একটা পদের অনেক ধরনের গুণ থাকতে পারে। যেমন মানুষ পদটার কথাই আমরা ধরি, মানুষের অনেক ধরনের গুণ থাকতে পারে। যেমন মানুষ হাসতে পারে, কাঁদতে পারে, খেলতে পারে, খেতে পারে, ঘুমাতে পারে। মানুষের চোখ আছে, কান আছে, মুখ আছে, পা আছে। মানুষ দেখতে কেউ ফর্সা, কেউ কালো, কেউ শুটকি মাছ পছন্দ করে। বিভিন্ন ধরনের মানুষের গুণ থাকতে পারে। মানুষ চিন্তা ভাবনা করতে পারে, বিচার বিবেচনা করতে, মানুষ জন্মগ্রহণ করে, মানুষ মৃত্যু বরণ করে। এই ধরনের অসংখ্য গুণ মানুষের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হলো এই সব ধরনের গুণই তার যথার্থ কিনা। তা এই বিষয়টি মীমাংসা করতে হলে আমরা সংজ্ঞাটি আবার লক্ষ্য করি। বলা হচ্ছে যে কোন পদের যথার্থ হলে এমন গুণ বা গুণের সমষ্টি যা ওই বস্তু বা বিষয়টিকে ওই নামে যথার্থভাবে নির্দেশ করে এবং যার দ্বারা অন্যান্য বিষয়ের মধ্য থেকে ওই বিষয়টিকে পর্যাপ্তভাবে আলাদা করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে অনেক গুণ থাকলেও সব ধরনের গুণই কিন্তু তার যথার্থ বিষয় গুণ না। যেমন মানুষ একসময় হয়তো খুব হাসতে পছন্দ করে, অন্য সময় সে হাসতে না পছন্দ করতে পারে। এক সময় অনেক কান্নাকাটি করে, অনেক সময় হয়তো ততটা কান্নাকাটি করে। এক সময় সে লাল পোশাক হয়তো পছন্দ করছে, অন্য সময় হয়তো সেটি পছন্দ করছে না, কিন্তু তারপরেও তাদেরকে আমরা মানুষ হিসেবে গণ্য করছি। কিংবা দেখা যাচ্ছে মানুষের হয়তো দুইটি চোখ আছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে একটি চোখ নষ্ট হয়ে গেল, তবু কিন্তু তাকে মানুষ বলছে। তারপরে ছোট বড় লম্বা ফর্সা যাই হোক কিনা আমরা কিন্তু তাকে মানুষ হিসেবে গণ্য করছি।
একজন মানুষ হয়তো খুব ফর্সা ছিল, হঠাৎ করে হয়তো কোনো কারণে তার রং পরিবর্তন হয়ে গেল, তারপরেও কিন্তু তাকে আমরা মানুষ হিসেবে গণ্য করছে। তাহলে দেখা যাচ্ছে যে যে এই যে সমস্ত গুণ রয়েছে, সব ধরনের গুণই কিন্তু তার এই মানুষ পট্টের জন্য আবশ্যিক না বা অপরিহার্য না। মানুষের যথার্থ বিষয়ক গুণ হলো এমন গুণ যা তার জন্য অপরিহার্য, এবং ওই গুণের দ্বারাই সেই পদটিকে বা সেই বিষয়টিকে বোঝা যায় আর কি। যেমন বলা হচ্ছে যে যার দ্বারা অন্যান্য বিষয়ের মধ্যে থেকে ওই বিষয়টিকে পর্যাপ্তভাবে আলাদা করা যায়। অর্থাৎ মানুষ পদের সেই গুণই হলো তার যথার্থ বিষয়ক গুণ, যে গুণের কথা উল্লেখ করলেই মানুষকে মানুষ হিসেবে চেনা যায়। এরূপ গুণ হলো তার দুইটি রয়েছে, একটি হলো তার জীববৃত্তি এবং অন্যটি হলো বুদ্ধিবৃত্তি। মানুষের দুইটি হাত আছে, দেখা যাচ্ছে একটি হাত না থাকলেও তাকে কিন্তু আমরা মানুষ হিসেবে গণ্য করছি, কিন্তু মানুষের যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু তাকে মানুষ হিসেবে গণ্য করা যায় না। তখন জীব আর মানুষের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় না। ঠিক একইভাবে যদি তার মধ্যে জীববৃত্তি না থাকে তাহলেও কিন্তু সে মানুষ হিসেবে গণ্য হয় না। একজন জীবন্ত মানুষ যদি তার জৈবিক ক্রিয়া বা জীববৃত্তি না থাকে তাহলে কিন্তু আর তাকে আমরা মানুষ হিসেবে গণ্য করি না, তাকে হয়তো আমরা তাকে লাশ বলছি বা অন্য কিছু বলছি। সুতরাং দেখা যাচ্ছে যে এই দুটি গুণ হলো মানুষের জন্য অপরিহার্য বা আবশ্যিক গুণ, এবং এই অপরিহার্য বা আবশ্যিক গুণই হলো মানুষ পদের হলো যথার্থ বিষয়ক গুণ। ঠিক একইভাবে যদি আমরা শিক্ষিত মানুষের কথা বলি তাহলে দেখা যাচ্ছে শিক্ষাটা তার জন্য মানে শিক্ষিত মানুষের ক্ষেত্রে একটা অপরিহার্য গুণ। মানুষ হিসেবে গণ্য হওয়ার জন্য তার মধ্যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি থাকবে, পাশাপাশি সে যে শিক্ষিত, শিক্ষা না থাকলে কিন্তু তাকে শিক্ষিত মানুষ বলা যাবে না। তার অন্যান্য অনেক গুণ থাকতে পারে, কিন্তু শিক্ষিত মানুষের শিক্ষা এই গুণটি থাকতে হবে, কিংবা সৎ মানুষের মধ্যে সততা এই গুণটি থাকতে হবে, এবং মানুষ হওয়ার জন্য তো তার মধ্যে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এইগুলো থাকবেই। তাহলে দেখা যাচ্ছে যে একটা সৎ মানুষের হলো যথার্থ বিষয়ক গুণ কি? একজন সৎ মানুষের যথার্থ বিষয়ক গুণ হলো তার মধ্যে, যেহেতু মানুষ হিসেবে তাকে প্রথমত গণ্য হতে হবে, সেই কারণে তার মধ্যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি থাকবে, এবং তার মধ্যে কি থাকতে হবে? সততা থাকতে হবে। তাহলে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা এই তিনটি বিষয় হলো মানুষ সৎ মানুষের হলো যথার্থ বিষয়ক গুণ বা অপরিহার্য গুণ। তাহলে দেখা যাচ্ছে সব ধরনের গুণই তার যথার্থ বিষয়ক গুণ না, যে গুণগুলো ওই পদের জন্য অপরিহার্য এবং যে গুণগুলোর সাহায্যে তাকে ওই পদ হিসেবে গণ্য করা যায় সেগুলো হলো তার যথার্থ বিষয়ক গুণ। যেমন যদি আমরা জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী বলি তাহলে কিন্তু আমরা মানুষকে বুঝি। ঠিক ওই রকম জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা সম্পন্ন কোনো প্রাণী বলতে আমরা শিক্ষিত মানুষকে বুঝি, অন্য কিছুকে কিন্তু বুঝি না। সুতরাং যথার্থ বিষয়ক গুণ হলো এই ধরনের আবশ্যিক গুণ, যেটি ওই পদের জন্য অপরিহার্য এবং যার সাহায্যে তাকে অন্যান্য প্রাণী বা অন্যান্য বিষয় বা বস্তু থেকে আলাদাভাবে চেনা যায়। আশা করি পদের ব্যক্তিত্ব ও জাতীয়ত্ব সম্পর্কে তোমাদের ধারণা স্বচ্ছ হয়েছে বা এই ব্যাপার তোমরা বুঝতে পেরেছ। তাহলে এসে আমরা এবার পদের যথার্থ পদ ও অযথার্থ পদ সম্পর্কে বোঝার চেষ্টা করি। যথার্থ পদ বলা হচ্ছে সেই পদকে যে পদের ব্যক্তিত্ব ও যথার্থ উভয় রয়েছে। অর্থাৎ একটি পদ যদি তার গুণ এবং পরিমাণ উভয় নির্দেশ করে তাহলে আমরা সেই পদটিকে কি বলছি? যথার্থ পদ বলছি। আর যদি শুধুমাত্র গুণ কিংবা পরিমাণ নির্দেশ করে, অর্থাৎ যদি মাত্র শুধু তার হলো ব্যক্তিত্ব থাকে অথবা শুধুমাত্র তার যথার্থ থাকে তাহলে সেই পদকে আমরা কি বলছি? অযথার্থ পদ বলছি। যেমন মানুষের হলো ব্যক্তিত্ব রয়েছে, যথার্থ রয়েছে। ব্যক্তিত্ব হলো কি? যে সকল মানুষ অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতে সকল মানুষের মানুষ পদের হলো ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত। আর যথার্থ বিষয়ক গুণ কি তার? যে তার হলো বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। তাহলে দেখা যাচ্ছে মানুষ এই পদটি দ্বারা তার
গুণও বোঝাচ্ছে এবং পরিমাণও বোঝাচ্ছে। কিন্তু যদি আমরা সততা এই কথাটি উল্লেখ করি তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র গুণকে বোঝাচ্ছে, এখানে কিন্তু কোনো পরিমাণ বোঝাচ্ছে না। যে কারণে সততা এই শব্দটি এটি হলো বা এই পদটি হলো কি হবে, এটি হলো অযাথার্থক পদ হবে। স্বকীয় নামবাচক পদ যথার্থক কিনা, স্বকীয় নামবাচক পদ যথার্থ কিনা সে ব্যাপারে যুক্তিবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। কোন কোন যুক্তিবিদ স্বকীয় নামবাচক পদকে যথার্থক বলেছেন, আবার কোন কোন এটি যথার্থক বলার পক্ষপাতী নন। তারা মনে করেন যে স্বকীয় নামবাচক পদ হলো অযথার্থক পদ। এখন স্বকীয় নামবাচক পদটা কি? স্বকীয় নামবাচক পদ হলো যেসব শব্দ বা পদ ব্যবহার করে আমরা কাউকে ডাকি বা কোনো বিষয়কে চিহ্নিত করি। যেমন আমরা কাউকে হয়তো টম বলছি বা কোনো দেশকে ইংল্যান্ড বলছি বা বাংলাদেশ বলছি বা রফিক শফিক এরা এই জাতীয় নামে কাউকে ডাকছি। এই জাতীয় শব্দগুলো বা পদগুলো যথার্থ কিনা এ ব্যাপারে তিন ধরনের মতামত রয়েছে। যুক্তিবিদ মিল স্বকীয় নামবাচক পদকে অযথার্থক বলেছেন। তার মতে স্বকীয় নামবাচক পদ হলো অর্থহীন চিহ্ন মাত্র। এটি কেবলমাত্র আমরা কোনো বিষয় বা বস্তুকে আলাদা ভাবে বোঝানোর জন্য ব্যবহার করি। যেমন আমরা যদি কাউকে টম বলি তাহলে টমকে অন্যান্য থেকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য সেটি বলি, কিন্তু এর নিজস্ব কোনো অর্থ নেই। কারণ আমরা অনেক সময় কানা ছেলের নামও পদ্মলোচন রাখি, বা এই টম আমরা কখনো মানুষের নাম রাখছি, আবার কখনো কুকুরের নাম রাখছি। সুতরাং এটার নিজস্ব কোনো অর্থ নেই। যুক্তিবিদ জেফন্সের মতে স্বকীয় নামবাচক পদগুলো হলো যথার্থক পদ। কারণ যখন আমরা ইংল্যান্ড এই কথাটি বলি তখন শুধুমাত্র ইংল্যান্ড নামক দেশকে বুঝি না, পাশাপাশি তার নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, তাদের কৃষ্টি, কালচার ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা লাভ করি। সুতরাং তার মতে স্বকীয় নামবাচক পদ হলো যথার্থক পদ। ডক্টর পিকেরা এই ব্যাপারে বলেন যে স্বকীয় নামবাচক পদ প্রথমে অযথার্থক থাকলেও পরবর্তীতে তা যথার্থক হয়ে ওঠে। যেমন আমরা যদি কাউকে শফিক নামে ডাকি তাহলে শফিক সম্পর্কে যতক্ষণ ধারণা থাকে না ততক্ষণ আমরা শফিক এই কথাটি হলো আমাদের নিকট অর্থহীন মনে হয়। কিন্তু যখন আমরা শফিক সম্পর্কে জানি তখন কিন্তু শফিক তার এই ব্যক্তিত্বের সাথে সাথে তার গুণও আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। সুতরাং দেখা যাচ্ছে যে ডক্টর পিকে মনে করেন যে এগুলো প্রথমে অর্থহীন থাকলেও পরবর্তীতে তা অর্থপূর্ণ হয়ে ওঠে, যে কারণে তিনি স্বকীয় নামবাচক পদকে যথার্থক পদ বলার পক্ষপাতী। এখন এই তিন মতের মধ্যে কোনটি গ্রহণযোগ্য সেটা নিয়ে আমরা আলোচনা করি। যখন আমরা কাউকে টম বলি, এই টম কথাটি একদিকে যেমন কুকুরের নামও হতে পারে, আবার কোনো মানুষের নামও হতে পারে। এখন টম কথা দ্বারা তার ব্যক্তিত্ব বোঝালেও
এর কিন্তু গুণ আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। কারণ কি, যখন টম কথাটি আমরা কুকুরের ক্ষেত্রে বুঝাচ্ছি তখন কিন্তু তার বৈশিষ্ট্য আলাদা, কুকুরের বৈশিষ্ট্য। আবার যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার করছে তখন কিন্তু তার বৈশিষ্ট্য আলাদা। যেমন কুকুরের বৈশিষ্ট্যের সঙ্গে কখনো মানুষের বৈশিষ্ট্য মেলে না। সুতরাং টম কথাটা বললেই আমরা হলো যে কোনো বিশেষ বৈশিষ্ট্যের সন্ধান পাই তা কিন্তু পাচ্ছি না। যে কারণে এই বিষয়টি যে প্রথমে সেটি অর্থপূর্ণ থাকে, পর্যায়ে যে সেটি প্রথমে সেটি অর্থহীন থাকার পরেও পরবর্তীতে যে তা অর্থপূর্ণ হয়ে ওঠে, এ কথাটি কিন্তু সঠিক না বা এটা গ্রহণযোগ্য না। যেমন অনেক দেশ আছে, তার নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনগণ আছে, কৃষ্টি কালচার আছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে যুদ্ধ বাঁধলে সেই দেশ যদি বিভক্ত হয়ে যায় তারপরেও কিন্তু আমরা সেই দেশকে ওই দেশ হিসাবে আমরা গণ্য করি। যেমন ভারত প্রথমে যে সমস্ত দেশ নিয়েছিল তাদের ভারত বিভক্ত হওয়ার পরে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের উদ্ভব ঘটল, তারপরে কিন্তু ভারতকে ভারত হিসাবে গণ্য করা হচ্ছে। বা পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেল, পাকিস্তানকে পাকিস্তান হিসেবে গণ্য করা হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে নামের সাথে সাথে যে তার বৈশিষ্ট্য আমাদের কাছে পরিস্ফুট হয় তা কিন্তু হচ্ছে না। সুতরাং স্বকীয় নামবাচক পদকে আমরা যথার্থক বলতে পারি না, বরং আমরা এই ক্ষেত্রে মিলের মতকে সমর্থন করতে পারি। স্বকীয় নামবাচক পদ হলো অযথার্থক পদ। এখন আমরা পদের ব্যক্তিগত যথার্থ সম্পর্কে যে আলোচনা শুনলাম, বলা হচ্ছে যে পদের ব্যক্তিগত যথার্থের মধ্যে সম্পর্ক রয়েছে। পদের ব্যক্তিগত হলো পদের পরিমাণের দিক এবং যথার্থ হলো তার গুণের দিক। বলা হচ্ছে যে এই পরিমাণ এবং গুণের মধ্যে কি আছে, সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্ক কি ধরনের সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক। কি বলা হচ্ছে যে পদের ব্যক্তিগত যথার্থের পরস্পর বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ এটা হলো একটি বাড়লে অন্যটি কমে বা একটি কমলে অন্যটি বাড়ে। আচ্ছা, এই নিয়মটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে এর থেকে আমরা চারটি আলাদা আলাদা বিষয় বুঝতে পারি বা চারটি আলাদা আলাদা নিয়ম খুঁজে পাই। সেটি হলো কি, যে যদি পদের ব্যক্তত্ব বাড়ে তাহলে যাত্রত্ব কমে, যদি পদের ব্যক্তর্থ কমে তাহলে যাত্রত্ব বাড়ে, যদি পদের যাত্রত্ব বাড়ে তাহলে ব্যক্তর্থ কমে, এবং যদি পদের যাত্রত্ব কমে তাহলে ব্যক্তর্থ বাড়ে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে নিয়মটি কি, যে পদের ব্যক্তিত্ব যাত্রাত্বের পরস্পর বিপরীত পদের ব্যক্তিত্ব যাত্রাত্বের পরস্পর বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে। তাহলে এই নিয়মটিকে আমরা চারভাবে বিবেচনা করতে পারি। সেটিকে কি, যে পদের ব্যক্তিত্ব যদি বাড়ে তাহলে কি হবে, সেক্ষেত্রে যাত্রাত্ব কমবে। তারপরে কি, যদি পদের ব্যক্তর্থ কমে অর্থাৎ পরিমাণ কমে তাহলে তার যাত্রাত্ব বাড়ে অর্থাৎ তার গুণ বাড়ে বা আবশ্যিক গুণ বাড়ে। তারপর কি বলা হচ্ছে, যদি পদের যাত্রাত্ব বাড়ে তাহলে ব্যক্তর্থ কমে অর্থাৎ গুণ বাড়ার সাথে সাথে তার পরিমাণ কমে, এবং পদের যাত্রাত্ব যদি কমে তাহলে ওদের ব্যক্তর্থ বাড়ে। এখন বিভিন্ন উদাহরণের সাহায্যে আমরা বিষয়গুলো লক্ষ্য করি। কি বলা হলো, যে যদি পদের ব্যক্তত্ব বাড়ে তাহলে যাত্রাত্ব কমে। আমরা এক্ষেত্রে কয়েকটি পদ সম্পর্কে খেয়াল করি। আমরা এক্ষেত্রে চারটি শ্রেণীবাচক পদ বিবেচনায় আনছি। সেটি হলো কি, যে সৎ, শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, মানুষ এবং জীব। সৎ শিক্ষিত মানুষ এটি একটি শ্রেণীবাচক পদ, শিক্ষিত মানুষ এটি একটি শ্রেণীবাচক পদ, মানুষ এটি একটি শ্রেণীবাচক পদ, এবং জীব এটি একটি শ্রেণীবাচক পদ। অর্থাৎ জীবের থেকে মানুষ, মানুষ থেকে শিক্ষিত মানুষ, এবং শিক্ষিত মানুষ থেকে সৎ শিক্ষিত মানুষ।
আমরা পাই। এখন বলা হচ্ছে যে কি নিয়মে বলা হচ্ছে যদি পদের ব্যক্তত্ব বাড়ে তাহলে জাতত্ব কমে। পদের ব্যক্তত্ব যদি বাড়ে অর্থাৎ পরিমাণ যদি বাড়ে তাহলে তার জাতত্ব কি হবে? কমবে। সেটি আমরা কিভাবে হয় সেটি লক্ষ্য করি। আমরা সৎ মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে কি জানি? সৎ মানুষের ব্যক্তিত্ব হলো যে সকল সৎ শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব হলো সকল সৎ শিক্ষিত মানুষ। অর্থাৎ এই সৎ শিক্ষিত মানুষ যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা সবাই হলো সৎ শিক্ষিত মানুষ এবং তাদের পরিমাণটা হলো এই সৎ শিক্ষিত মানুষের হলো ব্যক্তার্থ। এর জন্য বলা হচ্ছে যে সৎ শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব হলো সকল সৎ শিক্ষিত মানুষ এবং এর জাতত্ব হলো সততা, শিক্ষা, বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। অর্থাৎ জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা এবং সততা এই চারটি গুণ রয়েছে কার? এই চারটি আবশ্যিক গুণ রয়েছে বা জাতত্ব বিষয়ক গুণ রয়েছে হলো সৎ শিক্ষিত মানুষের। এরপর যদি আমরা শিক্ষিত মানুষের কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই শিক্ষিত মানুষের হলো ব্যক্তিত্ব হলো সকল শিক্ষিত মানুষ। কি বলা হচ্ছে যে শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব হলো সকল শিক্ষিত মানুষ। অর্থাৎ শিক্ষিত মানুষ কথাটি যাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তারা সবাই হলো শিক্ষিত মানুষ। এখন এই শিক্ষিত মানুষের আবশ্যিক গুণগুলো কি? শিক্ষিত মানুষের আবশ্যিক গুণ হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষা। অর্থাৎ শিক্ষিত মানুষকে আগে প্রথমে মানুষ হতে হবে, তারপর তাকে শিক্ষিত হতে হবে। যে কারণে তার মধ্যে প্রথমে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি থাকবে এবং পাশাপাশি কি থাকতে হবে? তার মধ্যে শিক্ষা থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে দেখলাম যে সৎ শিক্ষিত মানুষ এর ব্যক্তিত্ব হলো সকল সৎ শিক্ষিত মানুষ এবং এর গুণ হলো কয়টি? গুণ হলো চারটি। একটা হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা আর হলো সততা। এখন দেখা যাচ্ছে যে সৎ শিক্ষিত মানুষের শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব কিন্তু বেড়ে গেল। সৎ শিক্ষিত মানুষ আছে শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব বা পরিমাণ হলো বৃদ্ধি পেল, কিন্তু দেখা যাচ্ছে যে সৎ শিক্ষিত মানুষের জাতত্ব বিষয়ক গুণ ছিল চারটি, কিন্তু শিক্ষিত মানুষের জাতত্ব বিষয়ক গুণ কয়টি হলো? শিক্ষিত মানুষের জাতত্ব বিষয়ক গুণ হলো তিনটি। কি কি? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষা। তারপরে যদি আমরা মানুষের কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে মানুষের ব্যক্তিত্ব কিন্তু বেড়ে গেল। মানুষের ব্যক্তিত্ব হলো সকল মানুষ, যেটি সকল শিক্ষিত মানুষের থেকে হলো বেশি। কিন্তু দেখা যাচ্ছে যে সকল শিক্ষিত মানুষের যে গুণ ছিল সেটি কিন্তু কমে গেল। সেটি সকল শিক্ষিত মানুষের গুণ ছিল হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষা এবং সেটি কমে হয়ে গেল কি? জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এবং আমরা যদি আবার জীব পদটির কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে জীব মানুষের ব্যক্তিত্ব কিন্তু আরো বেড়ে গেল, কিন্তু এর বাড়ার সাথে সাথে মানুষের যে হলো জাতত্ব ছিল, মানুষের জাতত্ব ছিল দুইটি আর জীবের জাতত্ব হয়ে গেল একটি। সেটা হলো কি? সেটা হলো জীববৃত্তি। তাহলে এই উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকল সৎ শিক্ষিত মানুষ অর্থাৎ শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব যখন শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব বেড়ে যাচ্ছে কখন? যখন হলো সে শিক্ষিত মানুষ হচ্ছে। অর্থাৎ শিক্ষিত মানুষের থেকে যদি সততা গুণটি আমরা বাদ দিই তাহলে দেখা যাচ্ছে তার পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু তার গুণ হলো কমে যাচ্ছে। একইভাবে যদি সকল শিক্ষিত মানুষের থেকে যদি আমরা এই শিক্ষা গুণটা বাদ দিই তাহলে দেখা যাচ্ছে যে তার পরিমাণ বেড়ে যাচ্ছে কিন্তু গুণ কমে যাচ্ছে। এবং একইভাবে যখন হলো আমরা শুধুমাত্র জীববৃত্তির কথা বিবেচনা করছি তখন দেখা যাচ্ছে যে মানুষের তুলনায় জীবের হলো পরিমাণ বেড়ে যাচ্ছে বা ব্যক্তিত্ব বেড়ে যাচ্ছে কিন্তু তার গুণ হলো কমে যাচ্ছে। সুতরাং এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যদি পদের ব্যক্তিত্ব বাড়ে তাহলে তার জাতত্ব কমে।
এরপরে বলা হচ্ছে কি, যদি পদের ব্যক্তত্ব কমে তাহলে জাত্যত্ব বাড়ে। যদি পদের ব্যক্তত্ব কমে তাহলে জাত্যত্ব বাড়ে। সেটা কি রকম? আমরা যদি হলো জীবের কথা বিবেচনা করি তাহলে কি হচ্ছে, জীবের হলো ব্যক্তত্ব কি, সকল জীব, আর এর জাত্যত্ব কি, জীবভিত্তি। তাহলে জীবের ব্যক্তত্ব হলো সকল জীব এবং জাত্যত্ব হলো জীবভিত্তি। এখন যদি আমরা মানুষের কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই যে জীবের তুলনায় মানুষের ব্যক্তত্ব কিন্তু কমে গেল। জীবের যে ব্যক্তত্ব ছিল সেটি যখন আমরা মানুষের কথা বিবেচনা করছি তখন কিন্তু এই ব্যক্তত্ব কমে গেল, অর্থাৎ মানে মানুষের পরিমাণ জীবের থেকে কম হলো, কিন্তু তার হলো গুণ বৃদ্ধি পেয়ে গেল। কেননা জীবের হলো জাত্যত্ব বিষয়ক গুণ ছিল একটি, সেটি হলো জীবভিত্তি, এবং মানুষের জাত্যত্ব বিষয়ক গুণ হলো দুইটি, সেটি হলো জীবভিত্তি এবং বুদ্ধিভিত্তি। এরপরে আমরা যদি শিক্ষিত মানুষের কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষিত মানুষের ব্যক্তত্ব কিন্তু মানুষের তুলনায় কমে গেল, কিন্তু মানুষের যে হলো জাত্যত্ব ছিল তার থেকে কিন্তু শিক্ষিত মানুষের জাত্যত্ব বেড়ে গেল। অর্থাৎ মানুষের জাত্যত্ব ছিল দুইটি, জাত্যত্ব বিষয়ক গুণ ছিল দুইটি, একটি হলো জীবভিত্তি এবং অন্যটি হলো বুদ্ধিভিত্তি। এটি বৃদ্ধি পেয়ে হলো কি, জীবভিত্তি, বুদ্ধিভিত্তি এবং শিক্ষা। এখন যদি আমরা সৎ শিক্ষিত মানুষের কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে সৎ শিক্ষিত মানুষের ব্যক্তত্ব আরো কমে গেল, কিন্তু পাশাপাশি তার হলো শিক্ষিত মানুষের তুলনায় তার জাত্যত্ব বেড়ে গেল। অর্থাৎ শিক্ষিত মানুষের হলো জাত্যত্ব ছিল জীবভিত্তি, বুদ্ধিভিত্তি এবং শিক্ষা, কিন্তু সৎ শিক্ষিত মানুষের জাত্যত্ব হলো জীবভিত্তি, বুদ্ধিভিত্তি, শিক্ষা এবং সততা। তাহলে দেখা যাচ্ছে যে এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে পদের যদি ব্যক্তত্ব কমে তাহলে তার জাত্যত্ব বাড়ে। এখন আমরা এই উদাহরণটি খেয়াল করি। বলা হচ্ছে কি, যে যদি পদের জাত্যত্ব বাড়ে তাহলে ব্যক্তত্ব কমে। অর্থাৎ পদের যদি হলো গুণ বাড়ে তাহলে কি হবে, তার ব্যক্তত্ব বা পরিমাণ হলো কমবে। আমরা যদি হলো জীব মানুষ, শিক্ষিত মানুষ এবং সৎ শিক্ষিত মানুষ এই চারটি পদ বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে আমরা জীবের কথা ভাবি। আমরা জানি যে জীবের হলো জাত্যত্ব বিষয়ক গুণ হলো জীবভিত্তি এবং এর একটি ব্যক্তত্ব আছে, সেটি হলো সকল জীব। এখন যদি আমরা মানুষের কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে মানুষের হলো জাত্যত্ব বেড়ে গেল। অর্থাৎ জীবের জাত্যত্ব ছিল জীবভিত্তি, কিন্তু মানুষের জাত্যত্ব হলো জীবভিত্তি এবং বুদ্ধিভিত্তি। পাশাপাশি জীবের যে ব্যক্তত্ব ছিল সকল জীব, এই ব্যক্তত্ব তুলনায় কিন্তু মানুষের যে ব্যক্তত্ব সকল মানুষ এটি কিন্তু কম হয়ে গেল। এখন যদি আমরা আবার শিক্ষিত মানুষের কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষিত মানুষের যে জাত্যত্ব সেটি কিন্তু মানুষের তুলনায় বৃদ্ধি পেল। অর্থাৎ মানুষের জাত্যত্ব বিষয়ক গুণ ছিল হলো দুইটি, একটি হলো তো জীবভিত্তি এবং বুদ্ধিভিত্তি, সেটি বৃদ্ধি পেয়ে হলো কি জীবভিত্তি, বুদ্ধিভিত্তি এবং শিক্ষা। পাশাপাশি দেখা যাচ্ছে যে মানুষের যে ব্যক্তত্ব ছিল তা কিন্তু কমে গেল। যখন মানুষের জায়গায় আমরা শিক্ষিত মানুষ বিবেচনা করছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের যে ব্যক্তত্ব তার থেকে শিক্ষিত মানুষের ব্যক্তত্ব কমে গেল। এখন যদি আমরা সৎ শিক্ষিত মানুষের কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষিত মানুষের তুলনায় সৎ শিক্ষিত মানুষের জাত্যত্ব বৃদ্ধি পেল। অর্থাৎ শিক্ষিত মানুষের জাত্যত্ব বিষয়ক গুণ ছিল হলো তিনটি, একটি হলো জীবভিত্তি, বুদ্ধিভিত্তি এবং হলো শিক্ষা। আর সৎ শিক্ষিত মানুষের হলো জাত্যত্ব বিষয়ক গুণ হলো চারটি, সেটি হলো কি জীবভিত্তি, বুদ্ধিভিত্তি, শিক্ষা এবং সততা। কিন্তু দেখা যাচ্ছে যে
শিক্ষিত মানুষের যে হলো ব্যক্তিত্ব ছিল তা কিন্তু সৎশিক্ষিত মানুষ হওয়ার কারণে সেটি আরো কমে গেল। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা যেটা বলছি যে যদি পদের জাতত্ব বাড়ে তাহলে ব্যক্তিত্ব কমে, অর্থাৎ প্রথমে জাতত্ব বিষয়ক গুণ ছিল একটি, তারপরে হলো মানুষের ক্ষেত্রে হলো দুইটি, শিক্ষিত মানুষের ক্ষেত্রে হলো তিনটি এবং সৎশিক্ষিত মানুষের ক্ষেত্রে হলো চারটি। অর্থাৎ ক্রমান্বয়ে যখন জাতত্ব বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু ব্যক্তিত্ব আবার কমে যাচ্ছে, কেননা সবচেয়ে বেশি ব্যক্তিত্ব ছিল জীবের, তার থেকে কমে হলো মানুষের, তার থেকে কমে হলো সকল শিক্ষিত মানুষ এবং তার থেকে আরো কমে হলো সকল সৎ শিক্ষিত মানুষ। তাহলে আমরা বলতে পারি যে যদি পদের হলো জাতত্ব বাড়ে তাহলে ব্যক্তিত্ব কমে। আমরা যদি পরের নিয়মটি লক্ষ্য করি সেটি হলো কি বলা হচ্ছে, আবার এই ক্ষেত্রে আমরা চারটি পদ বিবেচনা করি, একটি হলো সৎ শিক্ষিত মানুষ, তারপর শিক্ষিত মানুষ, মানুষ এবং হলো জীব। বলা হচ্ছে যে যদি পদের জাতত্ব কমে তাহলে ব্যক্তিত্ব বাড়ে। আমরা সৎ শিক্ষিত মানুষের হলো জাতত্ব বিষয়ে গুণ দেখছি কয়টি, চারটি। একটা হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা এবং সততা, এবং এর হলো ব্যক্তিত্ব হলো সকল সৎ শিক্ষিত মানুষ। এখন যদি সৎ শিক্ষিত মানুষের পরিবর্তে আমরা শিক্ষিত মানুষ বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষিত মানুষের হলো জাতত্ব কমে গেল, কেননা সৎ শিক্ষিত মানুষের জাতত্ব বিষয়ক গুণ ছিল চারটি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা এবং সততা, কিন্তু সেটি কমে হয়ে গেল তিনটি, একটা হলো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি আর হলো শিক্ষা। এবং দেখা যাচ্ছে যে সৎ শিক্ষিত মানুষের যে ব্যক্তিত্ব ছিল সকল শিক্ষিত মানুষ যে ব্যক্তিত্ব ছিল সেটি কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। সৎ শিক্ষিত মানুষের থেকে যখন শিক্ষিত মানুষের বিবেচনা করব তখন কিন্তু মানে সৎ শিক্ষিত মানুষের যে ব্যক্তিত্ব ছিল তার থেকে কিন্তু শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব বৃদ্ধি পেল। এরপর যদি আমরা মানুষের কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে মানুষের জাতত্ব আরো কমে গেল শিক্ষিত মানুষের তুলনায়, পাশাপাশি দেখা যাচ্ছে তার ব্যক্তিত্ব কিন্তু বৃদ্ধি পেল। এরপরে যদি আমরা জীবের কথা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে জীবের জাতত্ব মানুষের তুলনায় কমে গেল, অর্থাৎ মানুষের যেখানে হলো দুইটি জাতত্ব বিষয়, একটি হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবের একটি মাত্র হলো জাতত্ব বিষয়, সেটা হলো কি জীববৃত্তি। পাশাপাশি দেখা যাচ্ছে মানুষের যে ব্যক্তিত্ব ছিল সকল মানুষের যে ব্যক্তিত্ব সেটি কিন্তু আরো বৃদ্ধি পেয়ে গেল, অর্থাৎ জীবের ব্যক্তিত্ব হলো সকল জীব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে পর্যায়ক্রমে আমাদের জাতত্ব যখন কমছে তখন কিন্তু ব্যক্তিত্ব বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আমরা বলতে পারি যে যদি পদের জাতত্ব কমে তাহলে ব্যক্তিত্ব বাড়ে। এতক্ষণ আমরা পদের ব্যক্তিত্ব জাতত্বের বাড়া কমার যে সম্পর্ক, বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির সম্পর্ক আমরা দেখলাম। দেখা যাচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে আমাদের মনে হলো যে নিয়মটি যথাযথ, কিন্তু দেখা যাচ্ছে যে এই নিয়মের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেটি কি বলা হচ্ছে, নিয়মটি কেবলমাত্র ক্রমিকভাবে সাজানো কোনো সমজাতীয় শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। কি বলা হলো যে নিয়মটি কেবলমাত্র ক্রমিকভাবে সাজানো কোনো সমজাতীয় শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এই নিয়মটি যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যায় তা না। দেখা যাচ্ছে যে আমরা বলছি যে ইট, চেয়ার, টেবিল, গরু, ছাগল, মানুষ, পশু এগুলো সবই কিন্তু শ্রেণীবাচক পদ, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু সমজাতীয় না। এগুলো সমজাতীয়, যে কারণে চেয়ারের পরিমাণ বৃদ্ধি পেলেও কিন্তু ইটের পরিমাণ কমছে না বা বাড়ছে না, অর্থাৎ এদের মধ্যে সেই জাতীয় কোনো সম্পর্ক নেই। কিন্তু সম্পর্কটা কখন তৈরি হচ্ছে, যখন সেগুলো হলো সমজাতীয় হয়। যেমন আমরা হলো জীব, মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, এই বিষয়গুলো বিবেচনা করলাম, এগুলো কিন্তু সমজাতীয়, কেন জীবের থেকে আসছে মানুষ, মানুষ থেকে শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ থেকে
সৎ শিক্ষিত মানুষ। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে যদি আমরা কোনো নিয়ম মানে জাতি উপজাতির ভিত্তিতে সাজাই, তাহলে দেখা যাচ্ছে যে এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে। কিন্তু যদি সেটা সমজাতীয় না হয় তাহলে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে না। আবার বলা হচ্ছে যে একই পদের হ্রাস বৃদ্ধি ঘটে না, বরং নতুন পদের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যে বলছি যে পদের ব্যক্তিত্ব বাড়লে জাতত্ব কমে, বা ব্যক্তিত্ব কমলে জাতত্ব বাড়ে, এই যে আমরা বিপরীত মুখে একটি সম্পর্কের কথা বলছি, বলা হচ্ছে যে এই বিষয়টা আসলে মানে সকল ক্ষেত্রে ঠিক না, বা বলা হচ্ছে যে পদের এই হ্রাস বৃদ্ধি ঘটে না, বরং নতুন পদের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যখন হলো জীবের পরিবর্তে হলো মানুষের কথা ভাবছি, তখন কিন্তু জীব এবং মানুষকে মানে জীব একটি পদ এবং মানুষ কিন্তু নতুন একটি পদ, বা শিক্ষিত মানুষ হলো সেটি কিন্তু নতুন একটি পদ। মানে জীবের মধ্যে হলো বুদ্ধির সঞ্চার ঘটিয়ে যে মানুষ তৈরি করা যায় তা না। কিন্তু তাহলে দেখা যাচ্ছে কুকুরের মধ্যে আমরা কুকুরের জীববৃত্তি আছে, কিন্তু তার মধ্যে যদি আমরা বুদ্ধির সঞ্চার ঘটাতে পারি, সেক্ষেত্রে যে কুকুর মানুষ হয়ে উঠবে তা কিন্তু না। অর্থাৎ কুকুর একটা আলাদা পদ এবং মানুষ কিন্তু আলাদা পদ। আবার বলা হচ্ছে যে রাজবৃদ্ধির এই নিয়মটি বিপরীতমুখী হলো, তা গাণিতিক নিয়মের মতো আনুপাতিক নয়। অর্থাৎ এই যে ভাড়া কমার সম্পর্ক, এটা বিপরীতমুখী হলে পরেও এটি যে সব ক্ষেত্রে একই রকম বাড়ে কমে তা না। যেমন আমরা হলো মানুষকে যখন শিক্ষিত মানুষ বলছে, মানে মানুষকে যখন শিক্ষিত মানুষ বলছে, তখন যে পরিমাণ মানুষ কমে গেল, এখন মানুষকে যদি আমরা অন্ধ মানুষ বলে, সেই ক্ষেত্রে যে একই পরিমাণ কমছে তা না, দেখা যাচ্ছে পরিমাণের তারতম্য ঘটছে। তো এইভাবে হলো দেখা যাচ্ছে যে সকল ক্ষেত্রে যে সেটি একই পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটে এমনটা না। তারপরে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ব্যক্তিত্ব বা জাতত্বের একটি বাড়লে বা কমলেও অন্যটি কমে না বা বাড়ে না। এদের মধ্যে একটি কমলে বা বাড়লেও অন্যটি কমে বা বাড়ে না অনেক ক্ষেত্রে। যেমন আমাদের গ্রহ সম্পর্কে ধারণা আছে, আমরা জানি যে 11টি গ্রহ। এখন বৈজ্ঞানিকরা হয়তো অন্য একটা নতুন গ্রহের সন্ধান পেল, তাতে কিন্তু গ্রহের ব্যক্তিত্ব বেড়ে গেল, কিন্তু তার ফলে কিন্তু তার জাতত্ব বাড়লো না, কারণ গ্রহের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু ঠিকই থাকলো। তাহলে দেখা যাচ্ছে যে কিংবা দেখা যাচ্ছে যে কোন একটি পদার্থের হয়তো আমরা জাতত্ব জানি, তার আবশ্যিক গুণ হয়তো জানি, কিন্তু দেখা যাচ্ছে বৈজ্ঞানিকরা গবেষণা করে আরো হয়তো নতুন কোনো গুণ আবিষ্কার করলো, সেই ক্ষেত্রে তার জাতত্ব বাড়লো, কিন্তু দেখা যাচ্ছে যে এই জাতত্ব বাড়ার পাশাপাশি তার কিন্তু ব্যক্তিত্ব বেড়ে গেল না। সুতরাং দেখা যাচ্ছে যে নিয়মটি সকল ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। আবার দেখা যাচ্ছে আমরা যদি বলি যে 1 খালি কমলা বা 1 ডজন কমলা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিত্ব হয়তো বাড়লো, কিন্তু তার কিন্তু জাতত্ব বাড়লো না, বৃদ্ধি পেল না। তাহলে দেখা যাচ্ছে যে এই নিয়মের সীমাবদ্ধতা রয়েছে। তবে এই নিয়মটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? কেবলমাত্র সমজাতীয় মানে ক্রমিকভাবে সাজানো কোনো সমজাতীয় শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য। এবং দেখা যাচ্ছে যে এই ব্যক্তিত্ব এবং জাতত্বের রাজবৃদ্ধি সম্পর্কটি পদের ব্যক্তিত্ব জাতত্ব সম্পর্কে ধারণাকে আরো সুস্পষ্ট করে তোলে। এর জন্য এটি একটি প্রয়োজনীয় বিষয়, বা এটি হলো যুক্তিবিদ্যার ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে।
সঠিক বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিকই ধরেছ। পদের ব্যর্থতা ও জাত্যতের হ্রাস বৃদ্ধি ঘটে হলো বিপরীত নিয়মে। এসো আমরা আরেকটি প্রশ্ন নিয়ে ভাবি। বলা হচ্ছে নিচের কোনটি যথার্থক পদ? কি বলা হলো? যে নিচের কোনটি যথার্থক পদ? এটা কি সততা, মহত্ব, সৌন্দর্য না মেধাবী? আমরা আবার খেয়াল করি, বলা হচ্ছে নিচের কোনটি যথার্থক পদ? সততা, মহত্ব, সৌন্দর্য নাকি মেধাবী? এই বিষয়টি নিয়েও আমরা 10 সেকেন্ড ভাবি। আশা করি তোমরা সঠিক উত্তরটি খুঁজে পেয়েছ। এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি যথার্থক পদ? তার উত্তরে বলা হলো কি, সেটা হলো মেধাবী। কারণ কি? সততা একটি গুণ, অর্থাৎ শুধুমাত্র হলো জাত্যর্থ আছে কিন্তু ব্যক্ত নেই। ঠিক একইভাবে সৌন্দর্য একটি গুণ, যার কেবলমাত্র জাত্যর্থ রয়েছে কিন্তু ব্যক্ত অর্থ নেই। এবং মহত্ব কেবলমাত্র একটি গুণ, এর কোনো ব্যক্ত অর্থ নেই, যার ফলে এই তিনটেই হলো অজাত্যত্ববাদ। কিন্তু মেধাবী আমরা কাদেরকে বলছি? যাদের মেধা আছে, অর্থাৎ মেধা সম্পন্ন কোনো ব্যক্তিকে হলো মেধাবী বলা আছে। যেহেতু এই পদটির ব্যক্তিত্ব জাত্যত্ব উভয় রয়েছে, সেই কারণে এটি হলো জাত্যত্ববাদ। সুতরাং এই প্রশ্নের উত্তরের নিচের কোনটি জাত্যত্ববাদ? তার উত্তরে কি বলা হচ্ছে? এটি হলো মেধাবী। মেধাবী হলো এটি সঠিক উত্তর। তাহলে এতক্ষণ তোমরা পদের ব্যক্তিত্ব জাত্যত্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনা শুনলে। আশা করি এই ব্যাপারে তোমাদের যথাযথ ধারণা হয়েছে। বাড়িতে বসে না থেকে এ ব্যাপারে তোমরা আরো প্রস্তুতি গ্রহণ করবে। তোমাদের জন্য একটি প্রশ্ন দেওয়া হলো, সেটা হলো ব্যক্তিত্ব জাত্যত্ব ধারণা বিশ্লেষণ পূর্বক এদের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন করো। এটি তোমরা এই ব্যাপারে তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবে এবং খাতায় লিখে নোট করবে। ক্লাসটি তোমরা বারে বারে লক্ষ্য করবে। এই ক্লাসটি হলো মীর আব্দুল করিম কলেজের ওয়েবসাইটে, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড করা হবে। আশা করি এখান থেকে বারে বারে দেখে ব্যাপারে আরো তোমরা ধারণাটি স্বচ্ছ করবে। বাড়িতে বসে না থেকে নিয়মিত পড়াশোনা করো এবং পরীক্ষা যাতে ভালো হয় সে ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। আগামী ক্লাসে যুক্তিবিদ্যা নিয়ে আরো আলোচনা হবে, সে ব্যাপারে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো ক্লাস এখানে রাখছি। আল্লাহ হাফেজ।